হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুকস অ্যান্ড রেনবোস। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং প্রচুর প্রচুর বই পড়ছো। হ্যাপি নিউ ইয়ার। আমি জানি আমি অনেক দেরি করে তোমাদের উইশ করলাম অ্যান্ড রিয়েলি সরি ফর দ্যাট। গত কদিন আমি সাংঘাতিক ব্যস্ত ছিলাম এবং আমার শরীরটাও খুব একটা ভালো লাগছিল না। আমার বাড়িতে অনেক রিলেটিভ এসেছিলো এবং তার সাথে সাথে যেটা হয়েছিল সেটা হচ্ছে 1 জানুয়ারির দিনটাই শুরু হয়েছে আমার 2খানা ইঞ্জেকশন দিয়ে। তারপরে 2 তারিখ থেকে আমার দাঁতে এত অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল যে 2-3 আমি খুব একটা ভালো করে কথা বলতে পারিনি। তা এর মধ্যে অফিস চলছিল, বাড়িতে লোকজন ছিল, সব কিছু নিয়ে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো। তো রিয়েলি সরি ফর দ্যাট যে তোমাদের এত পরে আমি উইশ করলাম। বাট আমি রিয়েলি উইশ করি যে তোমাদের যেন এই বছরটা খুব ভালো কাটে, সুস্থ যেন তোমরা থাকো, আনন্দে থাকো এবং প্রচুর প্রচুর বই যেন তোমরা পড়তে পারো। আজকের এই ব্লগটা যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো যে ডিসেম্বরের সেকেন্ড হাফে যে বইগুলো আমি পড়েছি সেই বইগুলো নিয়ে এবছরের প্রথম ব্লগ, মানে বলা যেতে পারে গত বছরের শেষ পড়া বইগুলো নিয়ে এবছরের প্রথম ব্লগটা। তো এর মধ্যে 8টা বই আছে, 8টাই বাংলা বই, সুতরাং আমি আর দেরি করবো না, চলো তাড়াতাড়ি শুরু করে দিই যে কী কী বই আমি পড়েছি এবং সেগুলো কেমন লেগেছে। ফার্স্ট যে বইটা আমি পড়ে শেষ করেছি সেটা হচ্ছে কাল সন্দর্ভা, অঙ্কিতার লেখা, কল্পবিশ্ব থেকে বেরিয়েছে, প্রিন্টেড প্রাইস 350 টাকা সম্ভবত। পৃষ্ঠাগুলো মাঝে মাঝে উল্টানোটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে। 350 টাকা দাম, আমি কনফার্ম এটার। হ্যাঁ, এই যে 350 টাকা। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে সম্ভবত 299। হ্যাঁ, 299, মানে 298 হচ্ছে অবধি গল্পটা, 299 তথ্যসূত্র। তো এইটা এবং তারপর লাস্ট পেজে রয়েছে হচ্ছে এই যে এই নানা রকম কিউআর কোড ফোডগুলো রয়েছে। তো এই বইটা কিন্তু কোনো ডাস্ট জ্যাকেট নেই, এমনি হার্ড বাউন্ড বই। তো এই বইটা সম্বন্ধে তোমরাই আমাকে বলেছিলে যে এই বইটা পড়তে, এবং এই বইটা নাকি খুব অসাধারণ একটা তন্ত্র, থ্রিলার, এই সমস্ত কিছু মিশিয়ে একটা বই, খুব সুন্দর বইটা। তো এই বইটা আমি পড়েছি। এই বইটা তোমাদের একটু ব্লাবটা জুম করে দেখানোর চেষ্টা করছি, তোমরা পড়ে নাও পজ করে, আমি আমার মতো করে গল্পটা বলছি। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি, স্পেশালি ওই আসাম বা এই চত্বরটা, দ্বাদশ শতাব্দীতে প্রায় যেটা হয়েছিল সেটা হচ্ছে তখনকার রাজাদের ওই অনেক দূর অবধি রাজ্য বিস্তার করব, রাজ্য নিজের দখলে রাখবো, এইসব কারণে তারা অনেক সময়তে অতিপ্রাকৃতিক ঘটনার জন্ম দিত। মানে তারা বিভিন্ন রকম দেবদেবীর পুজো করত বা তন্ত্রমন্ত্রের সাহায্য নিত। তো এইরকমই একটি রক্তপিপাসী দেবী নাম হচ্ছে দেবী দিগ্গরবাসিনী, যাকে তখন তো পুজো করা হতো, এবং তিনি বলা যায় যে পিশাচকুলকে জাগিয়ে রেখে তাদের মাধ্যমে ওই রাজ্যগুলোকে সুরক্ষা দিতেন। তো এই দিগ্গরবাসিনীর পুজো কিন্তু অত বছর আগে শুরু হওয়ার পরেও এই প্রায় 800 বছর পরে এখনও কিন্তু সেই পুজো এখনও চলছে এবং খুব গোপনে চলছে। এই যে ঘটনাটা আমরা প্রায় 200 বছর আগে থেকে শুরু হয়েছিল, তারপরে 800 বছর পরে আমরা শান্তিনিকেতনের উপাধ্যায় বাড়িতে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে দেখব। সেখানে আমরা বুঝতে পারবো যে কেউ দেবী দিগ্গরবাসিনীর পুজো অতি গোপনে এই শান্তিনিকেতন চত্বরেও শুরু করেছে, এবং এই উপাধ্যায় বাড়িতে তাদের যে বাড়ির মেয়ে কৃষ্ণা, তার সাথে আসে তার বান্ধবী সোলাঙ্কির বোন হচ্ছে শাম্ভবী। এই শাম্ভবীকে নিয়ে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। কিছু ঘটনা যেগুলো কোনো রকম ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিছু ঘটনা যেগুলোর পেছনে খুব গভীর কিছু রহস্য মিশে আছে, এবং তার সাথে উপাধ্যায় বাড়িরও কিছু মানুষ জড়িত রয়েছে। এইভাবে গল্পটা এগোচ্ছে এবং ফ্যান্টাসি, তন্ত্রমন্ত্র সমস্ত কিছু নিয়ে একটা ফিউশন বই, ফিউশন থিম ক্রিয়েট করা হয়েছে। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে বইটা গল্পটা সাংঘাতিক লেয়ার্ড, এবং এর মধ্যে যে বললাম তন্ত্রমন্ত্র, থ্রিলার, সমস্ত কিছুর বিষয় রয়েছে এর মধ্যে। সেহেতু এই লেয়ার্ড হওয়ার ফলে কিছু কিছু জায়গা কোথাও একটু খাপছাড়া মনে হয়েছে, কিছু কিছু জায়গা মনে হয়েছে একটা পর্ব থেকে আরেকটা পর্ব ট্রানজিশনটা খুব একটা স্মুথ নয়, কিন্তু এটুকু বাদ দিলে কিন্তু বেশ টানটান একটা বই। এটা একটা সেকেন্ড পার্ট রয়েছে, আমি খুব শীঘ্রই সেকেন্ড পার্টটাও পড়া শুরু করব, কিনিনি এখনও, অর্ডার করেছি কিন্তু এখনও আসেনি।
বাট ওই বইটা আমি খুব শীঘ্রই পড়া শুরু করবো। তো এই বইটা আমি আপাতত শেষ করেছি। সেকেন্ড যে বইটা পড়েছি সেটা হচ্ছে রুদ্রপ্রিয়ম সিরিজের মৃত্যু যখন দুবার আসে, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা। এটা আমি কৃষ্ণনগর নদিয়া বইমেলা থেকে কিনেছি এবছর, তোমরা দেখেছো হয়তো বইটা আগের ব্লগে। এটা দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে এবং এটার প্রিন্টের প্রাইস হচ্ছে 275 টাকা। হ্যাঁ, 275 টাকা। দ্বীপের এবছরের এই বইটার পেজের কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে, খুব স্মুথ একটা টেক্সচার, এবং এটার কিন্তু ডাস্ট জ্যাকেট রয়েছে। এই যে ডাস্ট জ্যাকেট রয়েছে, ভেতরে কিন্তু কোনো রকম ছবি নেই, ভেতরটা কিন্তু প্লেন ডাস্ট জ্যাকেটের ভেতরটা। এবং আমরা জানি রুদ্রপ্রিয়ম সিরিজ নিয়ে যারা যারা পড়েছো তারা জানো যে রুদ্র একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, এবং প্রিয়ম অফিসে চাকরি করে। তো এখানে আমরা দেখবো যে রুদ্র এখন আচ্ছা, তার আগে বলে দিই একটুখানি পেজ সংখ্যাটা। পেজ সংখ্যা হচ্ছে টোটাল পেজ সংখ্যা 183। গল্প শেষ হয়েছে 181 বা 180-তে। তারপরে ওই তথ্য সূত্র, কোথা থেকে কী বই, কোন বইয়ের ডিটেলস নেওয়া হয়েছে, সেই সবের ডিটেলসগুলো রয়েছে। আচ্ছা, এইবার আমি চলে আসি গল্পতে। তো যেটা বলছিলাম যে রুদ্র, আমরা জানি যে রুদ্র একজন পুলিশ অফিসার, আইপিএস অফিসার, এবং প্রিয়ম তার হাজব্যান্ড, সে অন্য একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। তো আমরা এখন দেখব যে রুদ্র মালদাতে বদলি হয়ে এসছে এবং প্রিয়মও ওয়ার্ক ফ্রম হোম করছে মালদা থেকেই। এবং এই রুদ্র যেখানে আছে তার যে পড়শি ডক্টর পানিগ্রাহী, তার মেয়ে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এবং তিনি কিন্তু, তার মেয়ে কিন্তু যথেষ্ট বয়স্ক এবং প্রায় বড় একজন মেয়ে, সে নিখোঁজ হয়ে যায়। এবার সে নিখোঁজ হয়েছে না নিজে থেকেই চলে গেছে, তাই নিয়ে এটা টানাপোড়েন রয়েছে। এখানে তোমরা একটুখানি জিনিসটা দেখতে পাবে, আমি আমার মতো করেই গল্পটা বলে দিচ্ছি তোমাদের। তো এই যে ডক্টর পানিগ্রাহী মেয়ে নিখোঁজ হন, সেই কারণে ডক্টর পানিগ্রাহী আসে রুদ্রর কাছে সাহায্য চাইতে। এবং রুদ্র ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখে যে শুধু এই মেয়েটি নয়, তার সঙ্গে গত কয়েক মাস ধরে মালদা এবং তার সংলগ্ন বেশ কিছু এরিয়ার বেশ কিছু মানুষ কিন্তু এক এক করে নিখোঁজ হচ্ছে, যাদের খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। আপাত দৃষ্টিতে এগুলো হয়তো বিক্ষিপ্ত ঘটনা মনে হলেও কোথাও হয়তো এদের মধ্যে প্যাটার্নগুলো যেন এক মনে হয় রুদ্র তখন ইনভেস্টিগেশন চালু করে। এইবার আমরা জানি যে দেবারতী মুখোপাধ্যায় বাকি যে রুদ্রপ্রিয়ম সিরিজের বইগুলো প্রত্যেকটারই একটা ঐতিহাসিক পুরনো প্রেক্ষাপট থাকে। এই বইটা কিন্তু তার কোনো আলাদা নয়। এই বইটার একটি অদ্ভুত প্রেক্ষাপট আমরা পড়বো, যেখানে আমরা জানতে পারবো বাংলায় লক্ষণ সেনের যখন রাজত্ব চলছিল, তখন বাংলায় যে আমরা আয়ুর্বেদ শাস্ত্র বলি, আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র, তার অসাধারণ উন্নতি হয়। এবং একটি অদ্ভুত ঔষধ সেই সময়তে তারা, তখনকার আয়ুর্বেদ চর্চা যারা করতেন তারা আবিষ্কার করেন, যে ওষুধগুলো নাকি নানা রকম, মানে মহৌষধি বলা যায়, এবং প্রচুর রোগ সারাতে পারে এবং রাতারাতি সারাতে পারে। এবার এই ওষুধের সঙ্গে জড়িয়ে আছে রোমথাদের ইতিহাস। কে এই রোমথা, কারা রোমথ, তাদের সাথে কেনই বা এই ওষুধের যোগাযোগটা রয়েছে, এবং এই যে এত বছর পরে মালদাতে সেই রোমথারা কোত্থেকে ফিরে আসছে, বা সেই ওষুধটাই বা কোত্থেকে ফিরে আসছে, কারা এই চর্চাটা করছে, এবং এই যে এতগুলো মানুষ হারিয়ে গিয়েছে তারা কি আদৌ বেঁচে আছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু এই গল্পটা টান গল্প, বেশ অন্য রকম গল্প। এবং রুদ্রপ্রিয়ম সিরিজের আগের যে বইটি গ্লানি ভবতি ভারত, সেই বইটা না পড়লে কিন্তু এই বইটা সম্বন্ধে ডিটেলটা বুঝতে একটু প্রবলেম হবে, কেন এই বইটার কিন্তু বেশ কিছু অংশ ওই গ্লানি ভবতি ভারতের সাথে একটা কন্টিনিউয়েশন পার্ট রয়েছে। এবং এই বইটার মধ্যে বেশ কিছু অলঙ্করণ রয়েছে, এরকম বেশ সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে বইটা পড়তে। ছিমছাম বই, বেশ কিছু ক্যারেক্টার, যেটা বলছিলাম যে যাদের এর আগের বইটি পড়া নেই গ্লানি ভবতি ভারত, তারা ওইটা পড়ে তারপরে এই বইটা পড়ুন। তার কারণ হচ্ছে ওই যে বললাম বেশ কিছু মুখ্য চরিত্র কিন্তু ওই বইয়েরই কন্টিনিউয়েশন, তো সেই জন্য বলবো যে ওই বইটা পড়ে এই বইটা পড়ুন। এই বইটা আমার খারাপ লাগেনি, বেশ ভালো লেগেছে। এরপরে যে বইটা আমি পড়েছি সেটা হচ্ছে বাজ সিরিজ 1, অভিদত্তর লেখা। এটা বুকফার্ম থেকে বেরিয়েছে এবং এর মধ্যে দুটো উপন্যাসিকা রয়েছে, অপারেশন বালচ এবং রাজকন্যার সন্ধানে। এবং এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে 350 টাকা। পেজ কোয়ালিটি বেশ ভালো। পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 207।
207, হ্যাঁ 207 যে পৃষ্ঠা সংখ্যা। এটা ডাস্ট জ্যাকেট নেই, এটা কিন্তু পুরো এখানে এটাকে চিপকে দেওয়া হয়েছে, সুতরাং ডাস্ট জ্যাকেট বোধহয় আলাদা করে কিছু নেই। হলো, এবং এটার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে আজকালকার দিনে যেসব বাঙালি লেখকরা স্পাই থ্রিলার লিখছে তাদের মধ্যে অভি দত্তের নামটা কিন্তু বিশেষভাবে উল্লেখ করার মতো। অভি দত্তের লেখা আমি প্রেমের উপন্যাস পড়েছি, ভূতের গল্প পড়েছি, কিন্তু স্পাই থ্রিলারগুলো উনি অন্য লেভেলের লেখেন। তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। এই বইটার জিসটা মানে ব্লার্বটা আমি আপনাদের দেখিয়ে দেবো, কিন্তু গল্পটা আমি আমার মতো করে যথারীতি বলে দিচ্ছি। গুপ্তচর কারা এবং গুপ্তচরদের ডে টু ডে লাইফ কীরকম হয়, মানে আমরা যেরকম ভাবি সিনেমাতে দেখি, স্পাই থ্রিলার মুভিতে দেখি, জেমস বন্ড বা হিন্দিতে টাইগার জিন্দা হ্যায় বা টাইগার, এই ধরনের যে মুভিগুলো আছে বা টাইগার জিন্দা, এই ধরনের যে মুভিগুলো রয়েছে সালমান খান বা এদের, তো স্পাই থ্রিলার মানে স্পাইদের জীবন কি সত্যি ওরকম এক্সাইটিং হয় নাকি পুরো অন্যরকম হয়? স্পাইদের যে ডে টু ডে যে স্ট্রাগলটা থাকে, যে লাইফস্টাইলটা থাকে, সেটা কিন্তু এই বইতে খুব সুন্দর লেখা রয়েছে। এবং তাদের যে গান পয়েন্টে দাঁড়িয়ে থেকেও মাথা ঠান্ডা করে কাজ করার যে পদ্ধতিটা, সেটাও কিন্তু এই বইতে খুব সুন্দর লেখা রয়েছে। এবং এটার ফার্স্ট যে গল্পটা সেটা অপারেশন বালক, সেখানে আমরা দেখবো আমাদের বাজ মানে সৈকত বা বাজ আমাদের মেল প্রোটাগনিস্ট, তিনি হচ্ছেন ভারতবর্ষের 1 নম্বর স্পাই। তো তাকে পাঠানো হয়েছিল প্রথমে বালুচিস্তানে, এবং সেখানে কি না পাকিস্তান আর্মি এবং আফগানিস্তানের বেশ কিছু টেররিস্ট গ্রুপ বালুচিস্তানের যে লোকাল যারা, তাদের উপর যে অত্যাচারটা করে, অকথ্য অত্যাচার, সেই অত্যাচারের ছবি তুলে গোপন পদ্ধতিতে ছবি তুলে সেই ছবিগুলোকে প্রুফ হিসাবে সারা পৃথিবীর সামনে নিয়ে এসছে বাজ। অসাধারণ গল্পটা, বেশ টানটান। এবং দ্বিতীয় গল্পটাতে আমরা দেখব যে রাজকন্যা সন্ধানে, যে একটি পাকিস্তান অধিকৃত গিলগিট যে শহরটা রয়েছে, সেই শহরে সেখানে রাজকন্যা বলতে একটি মেয়ে, যার এটি খুব মানে পরিচিত একটি ফ্যামিলির মেয়ে, এবং সেই পরিচিত তার ফ্যামিলির অন্যান্য মেম্বারদের মেরে ফেলা হয়েছে, এবং সেই মেয়েটিকে বাঁচিয়ে দেখা হয়েছে যে এটি কূটনৈতিক রাজনৈতিক কারণে তার সাথে একটি বিশেষ ব্যক্তির বিবাহ দেওয়া হবে, যাতে পাকিস্তানের মুখ সারা পৃথিবীতে উজ্জ্বল হয়ে ওঠে, এরকম একটা প্ল্যানিংয়ে তাকে মেয়েটিকে আটকে রাখা হয়েছে। তো এই বাজ মানে সৈকত মানে বাজকে তাকে পাঠানো হবে এই মেয়েটিকে উদ্ধার করার জন্য। তো ডেফিনেটলি রূপকথার গল্প তো নয়, রাজপুত তো ওরমভাবে ঘোড়ায় চড়ে রাজকন্যাকে উদ্ধার করতে আসবে না, এটি স্পাই থ্রিলার, ফলে সেইভাবে কিভাবে রাজকন্যাকে উদ্ধার করা হবে, এবং এটার মধ্যে হালকা একটা প্রেমের গল্পের টাচও রয়েছে। তো এই নিয়েই গল্পটা, বেশ জমজমাট দুটি গল্প, আমার খুব ভালো লেগেছে। তবে এই বইটার মধ্যে কিন্তু কোনো অলংকরণ নেই, হ্যাঁ, পেজ কোয়ালিটি ভালো, এটার মানে প্রিন্টিং এরার সেরকম কিছু পাইনি, কিন্তু কোনো অলংকরণ নেই, ঠাসা লেখা। তো এই বইটাও আমার বেশ ভালো লেগেছে, আমি খুব বাজ সিরিজ 2-এর অপেক্ষাতে রয়েছি। তো একটা জিনিস আমি বলি, এই দুটো বই মৃত্যু যখন দুবার আসে আর এই বাজ সিরিজ, এই দুটো মানে রিভিউ আমি লিখেছি অলরেডি আমার ফেসবুক চ্যানেলে এবং আমার ব্লগেও পোস্ট করেছি। তো এই বই দুটো রিভিউ দুটো আমি তোমাদের পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা পড়তে চাও রিটেন রিভিউ, তারা সেখানে গিয়ে পড়ে আসতে পারো। আচ্ছা, এরপরে যে বই দুটো আমি পড়েছি সেটা একটা সিরিজ, মানে ডুওলজি বলা ভালো। একটা হচ্ছে হৃদয়ের শব্দ, ইন্দোনেশিয়ানালে, দ্বিতীয় পার্টটা হচ্ছে হৃদয় নৈ শব্দ, এটা অবভিয়াসলি ইন্দোনেশিয়ানালিটি। দুটো বই পত্রভারতী থেকে বেরিয়েছে। প্রথম বইটার প্রাইস হচ্ছে 450 টাকা, এবং পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 320। আচ্ছা, আর দ্বিতীয় বইটির প্রিন্টেড প্রাইস হলো 425 টাকা, এবং পৃষ্ঠা সংখ্যা হলো 336। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে একটু লেন্থ, মানে বইয়ের সাইজটা একটু দেখে নাও। এটা হচ্ছে জেনারেল নর্মাল সাইজের যে বইগুলো আমরা কিনি সেরকম, আর এই বইটা কিন্তু একটু বড়, এই যে হৃদয়ের নৈ শব্দটা। তো এই হচ্ছে সেট আপটা। তো একটা জিনিস বলনি, দুটো বইয়ের মধ্যে কিন্তু কোনো অলংকরণ নেই, পুরো ঠাসা লেখা, দুটো বইয়ের মধ্যেই সেম। দুটো বইয়েরই ডাস্ট জ্যাকেট রয়েছে, এবং ভেতরে এই যেরকম মানে সেম যে প্রিন্টটা সেটাই রয়েছে।
তো এইটা, এবার আমি গল্প দুটোতে আসি। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, হৃদয়ের শব্দ। এখানে আমি তোমাদের ব্লাবটা একটু দেখাই। এখানে আমরা নতুন কিছু এক ঝাঁক নতুন মুখ দেখব, যারা প্রথম 11 মানে 12 পাস করে একটি নাম করা মেডিকেল কলেজে পড়তে আসছে। তার মধ্যে রয়েছে অভিজ্ঞান লাহিড়ী, হাওড়া জেলার বাসিন্দা। তার মধ্যে হচ্ছে বৃন্দা ব্যানার্জি, যার বাবা বামপন্থী রাজনীতি করে, এবং যার বাবা শল্যচিকিৎসক, বিখ্যাত শল্যচিকিৎসক, এবং যে হসপিটালে তারা, যে মেডিকেল কলেজে তারা পড়ছে সেই কলেজের একটি ভালো পোস্টে আছেন। আমরা দেখব চন্দন ভৌমিককে, যে এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে এবং মেডিকেল কলেজে ঢুকেছে। আমরা দময়ন্তী সেনগুপ্ত আচার্যকে দেখব, এবং এই যে চারটে ক্যারেক্টার আমরা পেলাম, অভিজ্ঞান, বৃন্দা, চন্দন, দময়ন্তী, এই চারটে মেন ক্যারেক্টারগুলোকে নিয়েই কিন্তু আমাদের গল্পগুলো এগোবে। একটা চারটে পুরো সম্পূর্ণ আলাদা আলাদা পরিবেশ থেকে আসা চারটে ক্যারেক্টার, চারজন ছেলে মেয়ে, তারা নানা রকম স্বপ্ন নিয়ে এই মেডিকেল কলেজে পড়তে আসছে, ভালো রেজাল্ট করেছে বলে মেডিকেল কলেজে, এই ভালো একটা কলেজে চান্স পেয়েছে। তার বাবা মা, তাদের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা আলাদা। এইখান থেকে তাদের মধ্যে কিভাবে বন্ধুত্ব, শত্রুতা, স্বার্থপরতা, পরোপকারিতা, এরম বিভিন্ন ধরনের ঘটনা তাদের লাইফে দেখতে পাবো। এবং তাদের যে এই 4 বছর 5 বছর যে জার্নিটা, যে মেডিকেল কলেজ থেকে ইন্টার্নশিপ, জুনিয়র ডাক্তার হওয়া যে জার্নিটা, সেই জার্নি দুটো রয়েছে এই দুটো বইতে। অসাধারণ লেখনী। আমার অনেক দিন পরে আমি দুটো বই, আমি কিন্তু অ্যাকচুয়ালি এই 2024-এ, তোমরা যদি আমার লাস্ট ভিডিওটা দেখো, যে অথরকে আমি মানে অথরের বই পড়তে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ইন্দ্রনীল সান্যাল। আমি এক কথায় আমার লাস্ট ভিডিওটাতে এটা বলেছিলাম। এবং ইন্দ্রনীল সান্যালের গল্পগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমি পড়েছিলাম এর আগে থ্রিলার্স। তারপর যখন আমি এই বই দুটো বইমেলাতে কিনে এবছর, তারপরে আমার একটুখানি ধারণা ছিল যে এটা থ্রিলার তো নয়, এই বই দুটো কিন্তু আমার পড়তে ভালো লাগবে। কিন্তু এত সুন্দর, এত টান টান একটা লেখা এই দুটো বইতে। আমি দুটো বই, বুঝতে পারছো, প্রায় 320-330 পাতা এক একটা বই। এই এক একটা বই আমি এক দিনে শেষ করেছি, আমার এতটা টান টান লেগেছে। এই বইটি এই মুহূর্তে আমার বোন পড়ছে, যার ফলে এটা পেজ মার্ক দেয়া রয়েছে, এটা আমার বোন পড়ছে এই মুহূর্তে। তো এই দুটো বই আমার অসাধারণ লেগেছে। ফার্স্ট বইটাতে আমরা যেখানে হয়তো এই চারজন যে ক্যারেক্টার, চন্দন, অভি এবং বৃন্দা, দময়ন্তী, এই যে চারটে ক্যারেক্টার, এদের তাদের ইনিশিয়াল ডেজ মেডিকেল কলেজে, তাদের পলিটিক্সে জড়িয়ে পড়া, তাদের একে অপরকে ভালোবাসা, একে অপরের উপর মানে কি বলবে, হিংসা, এই সমস্ত কিছু দেখব। ঠিক তার পরের পার্টটাতে আমরা তাদের বাবা মার খবর কিন্তু আরো বেশি করে জানতে পারবো, তার প্যারেন্টসদের ব্যাপারে বেশি করে জানতে পারবো। তো এই আপ ডাউন, ওই 4 বছরের আপ ডাউন, তাদের জীবনের পুরো চেনা ছক পাল্টে যাওয়া, তাদের ভালোবাসা, বন্ধুতা, শত্রুতা, সমস্ত কিছু নিয়ে এই বই দুটো। অসাধারণ লেখনী, অসাধারণ। মানে আমি জানি না এই বই দুটোকে আমি কীভাবে ব্যাখ্যা করব। অনেকের হয়তো বোরিং লাগতে পারে, মানে ইভেন আমার বোনই বলছিল যে এই দুটো মানে আমার পড়তে কিন্তু সময় লাগছে, বাট আমি জানি না কেন আমি এত বেশি এই ক্যারেক্টারগুলোর মধ্যে ঢুকে গেছিলাম যে আমি 2 দিনে দুটো বই শেষ করেছি, এত মোটা মোটা দুটো বই। এবং আমি জাস্ট রাখতে পারিনি বইগুলোকে শেষ না করে, আমার এতটা ভালো লেগেছে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার এত সুন্দর করে বিল্ড আপ করেছে। এবং 2011-র আশেপাশে, 2010-11 আশেপাশে প্রেক্ষাপট নিয়ে এই বইগুলোর তৈরি, মানে লেখা হয়েছে। সেই সময়কার পশ্চিমবঙ্গের যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, সেই পলিটিক্যাল পার্টি, সেই সময়কার রোজভ্যালি বা যে ধরনের টাকা তছরূপের ঘটনা ঘটেছে, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত কিছু রয়েছে কিন্তু এই বইতে, সমস্ত কিছুর উল্লেখ কিন্তু আমরা এই বইগুলোতে দুটোতে পাচ্ছি। মানে সমসাময়িক পশ্চিমবঙ্গ, তাদের সাথে সাথে তার এই 4 জনের মেডিকেল লাইফে, মেডিকেল পড়া, তাদের লাইফে ওঠা নামা, তাদের মা বাবার জীবনের সমস্ত ঘটনা, সমস্ত কিছু নিয়ে এই বইটা অসাধারণ বই। আমি বললাম মাস্ট রিড এই বই দুটো। আচ্ছা,
এরপরে যে বইটা আমি শেষ করেছি, এরপরে না অ্যাকচুয়ালি এই বাকি বইগুলো পড়ার ফাঁকে ফাঁকে আমি যে বইটা পড়া শেষ করেছি সেটা হচ্ছে হরর সিরিজ প্যারানরমাল অয়ন রাহার লেখা। এটা 1 নম্বর বইটা, এটা 2 নম্বর বইটা অলরেডি বেরিয়ে গেছে। এটা বুক ফার্ম থেকে বেরিয়েছে। এটার প্রিন্টেড প্রাইস হলো 380 টাকা। এবং এটার মধ্যে বেশ কিছু গল্প রয়েছে। এই যে এগুলো গল্প রয়েছে, 1 2 3 4 আর 4-এ 8টা গল্প রয়েছে এবং হরর বুলেটিন রয়েছে। হরর বুলেটিন হচ্ছে এই বইটার মধ্যে মানে আমরা যে হরর মুভিগুলো দেখেছি যেগুলো রিয়েল স্টোরির ওপর বেস করে হয় সেরকম কিছু ঘটনা নিয়ে, আর এগুলো হচ্ছে গল্প। তো অয়ন রাহার লেখা, আচ্ছা একটা জিনিস বলে দিই, এটা পেজ সংখ্যা কত। এটা টোটাল পেজ সংখ্যা হচ্ছে 240 মতো আর কি, সম্ভবত 239 এটা, হ্যাঁ 240 মতো সংখ্যা, হ্যাঁ 240 সংখ্যার একটা বই এবং 40 পৃষ্ঠা সংখ্যার একটা বই। এই বইটা আমি একটা জিনিস বলি, বইটার মধ্যে কিন্তু বেশ কিছু সুন্দর সুন্দর অলঙ্করণ রয়েছে এবং ছবিও রয়েছে। এই যে অলঙ্করণগুলো আরও রয়েছে, খুব ইন্টারেস্টিং কিছু অলঙ্করণ রয়েছে। বেশ ভালো লেগেছে বইটা পড়তে আমার। আচ্ছা বইটা সম্বন্ধে আমি বলি, গল্পগুলো শর্ট স্টোরি, আমি সেগুলো সম্বন্ধে যাচ্ছি না। বইগুলোর গল্পগুলো সম্বন্ধে মুখবন্ধে একটু একটু করে লেখা রয়েছে, কিন্তু আমি এই বইগুলো এখানটা না পড়ে গল্প থেকে পড়াটাই বেটার লাগবে, তাতে কোনো রকম কোনো স্পয়লার তোমরা পাবে না। অয়ন রাহার ফার্স্ট যে বইটা আমি পড়েছিলাম সেটা একটা গ্রাফিক নোভেল ছিল, অসাধারণ বই ছিল। এবং একটা বাংলায় যদি জাপানিজ মাঙ্গা লেখা হয় তাহলে যেরকম হবে, ওই অয়ন রাহার সেই আগে ওই গ্রাফিক নোভেল যেটা আমি ফার্স্ট টাইম পড়েছিলাম সেই বইটা কিন্তু আমার সেরকম লেগেছিল। এবং সেখান থেকে অয়ন রাহার লেখার ওপর আমার একটা নজর পড়েছে এবং খুব ভালো লাগছে লেখাগুলো। বাস মানে আমরা ভূতের গল্প তো অনেক বছর ধরে পড়ি, অয়ন রাহার লেখা ভূতের গল্পগুলো খুব রিফ্রেশিং, মানে পুরনো দিনের ভূতের গল্প থেকে কিন্তু তারা অনেকটা আলাদা। এবং অয়ন রাহার ক্ষেত্রে যেটা আমি দেখেছি, উনি সাধারণত কোনো দেশ মানে যেমন জাপানিজ যে হরর ফোকলোরগুলো রয়েছে সেরকম মিথ রয়েছে, সেই রকম কিছু ক্যারেক্টার, সেরকম কিছু ভূতের গল্প উনি ইনক্লুড করেছেন। তারপর ধরুন প্রত্যন্ত গ্রামে বা শহরে মানে দেশের কিছু কিছু অঞ্চলে কিছু কিছু বিশেষ মিথ থাকে, সে মানে ভৌতিক অতিপ্রাকৃতিক গল্প থাকে, সেই গল্পগুলোকে উনি ইনকর্পোরেট করার চেষ্টা করেছেন। একটা হরর কমেডি রয়েছে, একটা ছোট্ট গল্প রয়েছে, কিন্তু সমস্ত কিছু মিশ্রণ বলা যেতে পারে এই প্যারানরমাল বইটাকে। আমার বেশ ভালো লেগেছে। যেহেতু শর্ট স্টোরি কালেকশন, তোমরা একটানা পড়তে যদি ইচ্ছে না করে কোনো অসুবিধা নেই, তোমরা বাকি যে বইগুলো পড়ছো তার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে এই বইটা পড়তে পারবে। বেশ ভালো লেগেছে। আমি এটার পার্ট 2টাও খুব তাড়াতাড়ি অর্ডার করব এই মাসেই। তো এই বইটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা এরপরে, আচ্ছা এটার ডাস্ট জ্যাকেট কি আছে? না, এটারও কোনো ডাস্ট জ্যাকেট নেই। হ্যাঁ, এটাও এইখানটা এটা মেরে দিয়েছে। যাই হোক, ঠিক আছে। এরপরে যে বইটা পড়েছি সেটা হচ্ছে বরুণ চন্দ্রের লেখা সাপের ঝাঁপি। এটা পত্রভারতীর বই এবং আমি বরুণ চন্দ্রর অবভিয়াসলি অভিনয় তো দেখেছি কিন্তু লেখা পড়িনি। এটা আমার বরুণ চন্দ্রের লেখা পড়া প্রথম বই পড়লাম যেটা। তো এটার পৃষ্ঠা সংখ্যা হচ্ছে আচ্ছা প্রথম প্রিন্টেড প্রাইসটা বলে দিই, 225 টাকা প্রিন্টেড প্রাইস এবং পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ওই 150-এর আশেপাশে, 152। হ্যাঁ, তো মানে এমন নয় যে বইটা খুব বড়, বইটা কিন্তু একটা বা দুটো সিটিংয়ে তোমরা শেষ করে নিতে পারবে। কোনো রকম কোনো অলঙ্করণ সেভাবে নেই। ওই প্রচ্ছদগুলো মানে কোনো একটা অংশ শুরু হওয়ার আগে এরকম ছোট ছোট করে হাফ হাফ করে অলঙ্করণ দেওয়া আছে। অ্যাজ সাচ সেরকম আলাদা করে কোনো ফুল পেজ অলঙ্করণ না, এরকম অলঙ্করণ দেওয়া রয়েছে। এবং বইটা মার্ডার মিস্ট্রি। চলো একটু দেখে নিই কেমন, মানে বইটা ব্লাবটা একটু পড়ে নিই। এই যে তোমরা এখানে একটু পজ করে ব্লাবটা পড়ে নিতে পারো, আমি আমার মতো করে পড়ছি। সুজাতা মুখার্জি বলে একজন, তিনি খুন হন তারই ঘরের মধ্যে এবং অদ্ভুতভাবে একটা পশ্চারে তাকে পাওয়া যায় এবং খুনের কারণটাও খুব অদ্ভুত। তো সেই খুনের কিনারা করতে নামেন সিনিয়র ডিটেকটিভ অফিসার অবিনাশ রায়
এবার এই অবিনাশ রায়ের বিভিন্নভাবে অনেক লোকজনকে জেরা করছে, খুন যে হয়েছে তার সুজাতা মুখার্জির স্বামী কন্যা তাদেরও জেরা করা হচ্ছে, এবং সুজাতা মুখার্জিকে ঘিরে যতগুলো ক্যারেক্টার রয়েছে তাদের প্রত্যেকেরই যেন মোটিভ রয়েছে সুজাতা মুখার্জিকে মেরে ফেলার। তো এই রকম একটি ক্যারেক্টারকে সত্যি সত্যি আসলে কে খুন করলো সেই নিয়েই গল্পটা। খুব ইন্টারেস্টিং একটা গল্প, বেশ অনেকগুলো লেয়ার রয়েছে, অনেকগুলো কারণ রয়েছে, এক একজনে এক এক রকম কারণ রয়েছে। সুজাতা মুখার্জিকে মেরে ফেলতে পারলে তাদের এক একজনে এক এক রকমের সুবিধা হবে। তো এই নিয়ে গল্পটা, এবং অবিনাশ রায় কিভাবে শেষ পর্যন্ত তার একজন সহকারী রয়েছে তাকে নিয়ে এই রহস্যটা সমাধান করছে সেই নিয়ে গল্পটা বেশ ভালো। আমার বরুণচন্দ্র, যে বললাম বরুণচন্দ্রের লেখা প্রথম বই এটা যেটা আমি পড়ছি, তো আমার বেশ ভালো লেগেছে। এটারও কিন্তু একটা ডাস্ট কভার রয়েছে, কিন্তু এটা ভেতরে কোনো রকম কোনো মানে ইয়ে নেই, ছবি নেই। এটা ডাস্ট কভারটা সরিয়ে নিলে জাস্ট একটা প্লেন ব্ল্যাক কভার। তো এই বইটা ছিল যেটা আমি পড়েছিলাম। আচ্ছা, লাস্ট যে বইটা আমি পড়েছি 2024-এ, সেটা হচ্ছে এই বইটা অভিযান পাবলিকেশন থেকে বেরিয়েছে। সেই মেয়েটা অনির্বাণ মুখার্জি লেখা, এই যে অভিযান থেকে বেরিয়েছে। এই বইটা প্রিন্টেড প্রাইস হলো 200 টাকা, এবং এই বইটা খুব ছোট একটা বই, ভীষণ ছোট, মানে এই কটা পেজ বুঝতেই পারছো, কত 63 পৃষ্ঠার একটা বই। 63 পৃষ্ঠার একটা বই, পরের পৃষ্ঠাতে ওই একটু অভিযান বইয়ের কিছু ডিটেলস লেখা আছে, বাস এইটা। এবং এটার কিন্তু ডাস্ট জ্যাকেট রয়েছে, এবং ডাস্ট জ্যাকেটের ভেতরের ছবিটাও এই ছবিটাই, তো আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, এই বইটা আমি বলি পৃষ্ঠার কোয়ালিটি বেশ সুন্দর, ভেতরে কোনো অলঙ্করণ নেই সেভাবে কেন নেই। এবং এই বইটা সম্বন্ধে বলি, অনির্বাণ মুখার্জির আগে একটা বই আমি পড়েছিলাম, তো অ্যাকচুয়ালি আমি অন্য একটা বই খুঁজতেও গেছিলাম, কিন্তু তারপর আমি জানতে পারি যে বইমেলাতে সেই বইটা এখনও আসেনি। এই বইটা বদলে তারা আমাকে সাজেস্ট করলেন, তো আমি এই বইটা কিনেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ব্লার্বটা, আমি আমার মতো করে বলি। সঞ্জীবন দত্ত হলেন কলকাতার একজন খুব নামকরা লয়ার, এবং তার লিফটে হঠাৎ করে একটি বাচ্চা মেয়ের সাথে তার দেখা হয়। যে বাচ্চা মেয়েটি তাকে হঠাৎ করে বলে, যে বাচ্চা মেয়েকে তিনি চেনেন না, কিন্তু বাচ্চা মেয়েটি তাকে দেখে হঠাৎ করে বলে যে আপনার বাড়ি কুকুরটিকে সাবধানে রাখবেন। সঞ্জীবন একটু অবাক হলেও পাত্তা দেন না সেরকমভাবে, কিন্তু সত্যি সত্যি সেদিনকে যখন সঞ্জীবন বাড়ি ফেরেন দেখেন তার কুকুরটি মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তার কিছুদিন পর থেকে এই সঞ্জীবন দত্তের লাইফে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তিনি মাঝে মাঝে এই বাচ্চা মেয়েটিকে দেখতে পান, কখনো কখনো তার শ্বশুরবাড়িতে গিয়ে অদ্ভুত একটা ঘটনার সম্মুখীন হন। তার আমরা জানতে পারবো যে সঞ্জীবন দত্তের স্ত্রী মারা গেছে, এবং এই মুহূর্তে তিনি সঞ্জীবন দত্ত তার যে অ্যাসিস্ট্যান্ট তার সাথে সম্পর্কে রয়েছেন। এরকম নানা রকম ঘটনা রয়েছে, এবং তার সাথে বেশ কিছু ভৌতিক অলৌকিক ঘটনা সঞ্জীব দত্তের জীবনে ঘটা শুরু হয়। এই ঘটনাগুলো কেন ঘটছে, এর পেছনে রহস্য কী? এই ভৌতিক ঘটনাগুলো কি এই কারণে ঘটছে যে সঞ্জীব দত্তর ওয়াইফ ব্ল্যাক ম্যাজিক চর্চা করতো, নাকি তার পেছনে আরও কোনো গূঢ় রহস্য আছে, নাকি এগুলো ভৌতিক রহস্যই নয়, এর মধ্যে আরও বেশি কিছু এলিমেন্ট রয়েছে, কোনো মানে মানুষের তৈরি কোনো রহস্য রয়েছে। এই সমস্ত নিয়ে বইটা বেশ টান বই, ভালো লেগেছে আমার, কিন্তু লাস্টের পুরো টোটাল গল্পটা বেশ ভালো লেগেছে। আমরা যে থ্রিলার পুরো অভ্যস্ত, আমরা টুইস্টটা হয়তো একটু আগেই ধরতে পারি, কিন্তু আদারওয়াইজ যারা বাংলা থ্রিলার ভালো পড়তে চান, আমি একটা জিনিস দেখেছি যে অভিযান পাবলিশার্স কিন্তু দারুণ কিছু বাংলা থ্রিলার আনছে আজকাল, তো এইটাও কিন্তু তার মধ্যে থেকে একটা। আমার বেশ ভালো লেগেছে এই বইটা। তো এটা হচ্ছে লাস্ট বই, যে বইটা আমি ডিসেম্বরে পড়েছিলাম। তো এই যে 8টা বই তোমাদের সাথে আলোচনা করলাম, সেই মেয়েটা, সাপের ঝাঁপি, প্যারানর্মাল, হৃদয়ের শব্দ এবং হৃদয়ের নৈশব্দ, মৃত্যু যখন দুবার আসে, বাজ সিরিজ 1 এবং কাল সন্দর্ভা। এর মধ্যে অলরেডি তোমাদের জানিয়েছি দুটো বইয়ের, বাজ সিরিজ 1 এবং মৃত্যু যখন দুবার আসে, তাদের লেখা রিভিউ আমার মানে ফেসবুক পেজে রয়েছে, সেটা আমি তোমাদের এখানে শেয়ার করে দেবো। বাকি বইগুলোরও এক এক করে রিটেন রিভিউ লেখার আমার ইচ্ছে রয়েছে, খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করব, কিন্তু বুঝতেই পারছো নানা রকম কাজ থাকে। তো এই বইগুলোর মধ্যে তোমাদের কোন বইগুলো অলরেডি পড়া হয়ে গেছে এবং কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্ট বক্সে জানিও, এবং এই বইগুলোর মধ্যে তোমাদের কোন বইগুলো পড়ার ইচ্ছা
থাকলো এবং তোমাদের টিবিআরে রয়েছে সেগুলো কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তার সাথে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করে দিও চ্যানেলটা তাহলে। এবং লাইক বাটনে, শেয়ার বাটন, সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন থাকে, সেই আইকনটাও একটু ক্লিক করে দিও, যাতে এরপর থেকে যখনই কোনো ভিডিও আমি আনবো তার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্ত, এই 8টা বই তোমাদের সাথে 8টা বই নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ব্লগেও এরকমই কিছু বই নিয়ে তোমার সাথে আলোচনা করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এই মুহূর্তে যে বইটা আমি পড়ছি সেই বইটা অনেক মোটা একটা বই, সুতরাং সেটা বইটা পড়তে আমার টাইম লাগবে। তো দেখা যাক আমি নেক্সট ব্লগে কী নিয়ে আসি, সেটা একটা সারপ্রাইজই থাক। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রচুর বই পড়তে থেকো। আজকের মতো সায়নারা।